সচিবালয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৮০ আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়েছেন। বিকেলে সচিবালয়ের গেট ভেঙে ভেতরে ঢোকে আন্দোলনকারীরা। পরে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ চেয়ে সচিবালয়ের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা। নিরাপত্তার কারণে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়। এক পর্যায়ে তারা সচিবালয়ে ঢুকে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পুলিশ লাঠিচার্জ করলে আহত হয় অন্তত ৮০ জন। এ সময় আটক করা হয় বেশ কয়েকজনকে। সংঘর্ষ ছড়িয়ে পড়ে গুলিস্তানেও। সেখানেও পুলিশ তাদের প্রতিহত করে। সংঘর্ষে আহতদের মধ্যে ৫০ জন ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছেন। এদিকে শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাজধানীর গুলিস্তান এলাকায় রয়েছেন সহকর্মী মামুনুর রহমান। সেখানকার সবশেষ অবস্থা জানবো তার কাছ থেকে। মামুন, প্রথমে একটু সচিবালয় এলাকার পরিস্থিতি জানাবেন, কি পরিস্থিতি সেখানকার? আর সচিবালয়ের সংঘর্ষ তো একসময় গুলিস্তানেও ছড়িয়ে পড়ে, সেখানকার কি পরিস্থিতি, পুলিশের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? গতকাল যে বিমান দুর্ঘটনা ঘটে, সেই বিমান দুর্ঘটনার পরে যে এইচএসসি পরীক্ষা স্থগিতের ব্যাপারে যে দেরি হওয়ার প্রেক্ষিতে কিন্তু শিক্ষা উপদেষ্টার এবং তার সচিবকে পদত্যাগের দাবিতে আজ দুপুর থেকে সচিবালয় ঘেরাও করে একদল শিক্ষার্থী। সেখানকার বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু ছিলেন মাইলস্টোনের শিক্ষার্থী সহ আর কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। তারা দাবি তুলেছিলেন শিক্ষা উপদেষ্টার পদত্যাগ সহ ৬ দফা দাবি। সেই ৬ দফা দাবির ভিতর ছিল বিভিন্ন ধরনের যে যারা নিহত হয়েছেন তাদের সংখ্যা এবং বিমান বাহিনীর যে পুনঃসংগঠন সহ আরও বিভিন্ন দাবি ছিল। কিন্তু সেই দাবি এক প্রকার বিকেল নাগাদ ৪টা নাগাদ কিন্তু রূপ নেয় একটি সংঘর্ষে। তারা সচিবালয়ের গেট ভেঙে ভিতরে প্রবেশ করতে চাইলেই এই সংঘর্ষ বাধে পুলিশ আর্মিদের সাথে, সেনাবাহিনীর সাথে। সেই সময় কিন্তু আমরা সাউন্ড গ্রেনেড, টিয়ার শেলের শব্দ শুনে দেখতে পাই এবং সেখান থেকে কিন্তু সচিবালয় থেকে যে আন্দোলনরত শিক্ষার্থীরা ছিলেন তারা কিন্তু জিপিও যেটা 0 পয়েন্ট গুলিস্তান সেই দিকে কিন্তু অগ্রসর হয় এবং পরবর্তীতে কিন্তু আন্দোলনটা এখান থেকে এবং সংঘর্ষের রূপটা এখান থেকে এখানেই আসে। এক প্রকারের শেষ দিকে দেখা বলা চলে যে এদিকের যে যানজট, যে ট্রাফিক ব্যবস্থা সেটি ভেঙে পড়ে, সম্পূর্ণ রাস্তা বন্ধ হয়ে যাওয়াতে কিন্তু দীর্ঘ একটি যানজট সৃষ্টি হয়। আপনি যেমনটা বলছিলেন যে সচিবালয়ের বর্তমান অবস্থায় এক বলা যে সেনাবাহিনী, পুলিশ সহ যে যৌথ বাহিনী রয়েছেন তাদের নিরাপত্তা বেষ্টনীত এখন সচিবালয় ঘেরাও অবস্থা রয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে এখানকার। এছাড়া যে গুলিস্তানের বর্তমান অবস্থা যদি আমি তুলে বলি তাহলে সম্পূর্ণ একটি স্বাভাবিক রূপ রয়েছে গুলিস্তান সচিবালয় এলাকায়। এখানকার যে এই গাড়ি চলাচল থেকে শুরু করে ট্রাফিক ব্যবস্থা সব কিছু এখন নিয়ন্ত্রণে রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা এখন অবধি নেই। আমরা যদি পিছনে ঘটনা একটু বলি যে সচিবালয়ে যে আন্দোলনরত শিক্ষার্থীরা ছিলেন তাদের কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতের সংখ্যা প্রায় 50-এর অধিক হবে। এছাড়া পুলিশের দ্বারা কয়েকজন আটক হয়েছেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং সর্বোচ্চ ধৈর্য নেওয়ার পরেই যে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। গুলিস্তান এলাকা এখন যে পরিস্থিতি বলা চলে সবচেয়ে স্বাভাবিক অবস্থা রয়েছে বর্তমানে। গুলিস্তান মোড় থেকে এই ছিল সর্বশেষ। গুলিস্তান থেকে জানাচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কও অবরোধ করা হয়। চট্টগ্রাম ও কুমিল্লায় তালা দেওয়া হয় শিক্ষা বোর্ডে। একই সঙ্গে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের সঠিক তালিকা প্রকাশেরও দাবি জানান শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। অবরোধ করেন ঢাকা বরিশাল মহাসড়ক। বিক্ষোভের মাঝে বিমান বিধ্বস্তে নিহতদের গায়েবানা জানাজা পড়েন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ঘটনার প্রকৃত তথ্য দেয়া হচ্ছে না। তাদের অবশ্যই জবাব দিতে হবে। লাশের সংখ্যা কম কেন? তাদের সঠিক হিসাব দিতে হবে লাশের। ছোট ছোট বাচ্চারা মারা গেছে, সেখানে তারা বলতেছে 15 থেকে 20 জন মারা গেছে। কোনো সন্ধ্যাবেলায় শিক্ষা ব্যবস্থা কোনো পরিবর্তন করেনি, কিন্তু তারা রাত 3টার সময় ঘোষণা দেয় যে আজকে পরীক্ষা স্থগিত। গভীর রাতে এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘটনায় শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেন চট্টগ্রামের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষা বোর্ডের সামনে সড়ক অবরোধ করেন তারা। বিমান বিধ্বস্তের ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তারা। ঢাকার তোমার একটা ব্যস্ত এলাকায় এরকম এই প্লেন ট্রেনিং করানো হয়েছে বা কেন? এরকম করানো সম্ভবই বা কেমনে? ময়মনসিংহ শহরের গাঙ্গিনার পার মোড় ঘণ্টাখানেক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা সময়মতো না দেয়ায় উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা।
কারা এর পিছনে দায়ী তাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনা হোক। কুমিল্লায়ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চেয়ে শিক্ষা বোর্ডের গেটে তালা দেন আন্দোলনকারীরা। 2 ঘন্টা সেখানে বিক্ষোভ করেন তারা। এছাড়া নরসিংদীতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌর পার্ক থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল হয়েছে চাঁদপুরেও। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তোপের মুখে পড়েন 2 জন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তাদেরকে 8 ঘন্টা অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের সব দাবির প্রতি একাত্মতা জানান আইন উপদেষ্টা। এদিকে মাইলস্টোন কলেজের দুর্ঘটনাস্থলের তথ্য সংগ্রহ করেছে বিমান বাহিনী, ফায়ার সার্ভিস ও সিআইডি ক্রাইম সিনের সদস্যরা। মঙ্গলবার সকালে দুর্ঘটনায় পড়া বিমানটির ধ্বংসাবশেষ সংগ্রহ করে বিমান বাহিনীর বিশেষ টিম। তাদের কাজ শেষে সেখানে নিহতদের তথ্য সংগ্রহ করেন সিআইডির ক্রাইম সিনের সদস্যরা। ঘটনাস্থলে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা একসময়ে নিহত শিশুদের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। বলেন, এই ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। এই দুর্ঘটনা আজকে ঘটছে, কালকে ঘটবেন এমন কোনো আছে? আপনি কোনো মানে দায়ভার নিতে পারবে বাংলাদেশ এয়ারফোর্স? কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অভিযোগ, দুর্ঘটনায় হতাহতদের সঠিক সংখ্যা জানানো হচ্ছে না। যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা আসলে আমাদের কল্পনার বাইরে, আমরা চিন্তাও করতে পারি নাই যে এরকম একটা ঘটনা এখানে আসলে ঘটবে। এদিকে কলেজ ক্যাম্পাসে গেলে 2 উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। হতাহতদের ক্ষতিপূরণ, দুর্ঘটনার রাতে সেনা সদস্যদের দুর্ব্যবহারে ক্ষমা চাওয়ার দাবি তাদের। ঘটনাস্থল পরিদর্শনের সময় উপদেষ্টাদের দেখে দুয়োধ্বনি দেন শিক্ষার্থীরা। এ পর্যায়ে কলেজের মূল ভবনের কনফারেন্স রুমে আশ্রয় নেন উপদেষ্টারা। আইন উপদেষ্টা সব দাবির প্রতি একাত্মতা জানালেও শান্ত হননি শিক্ষার্থীরা। সরকারের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, আমরা আপনাদের প্রতিটা দাবি পূরণ করব। আমাদেরকে বিশ্বাস রাখেন, আমরা নিজেরা অভিভাবক হিসাবে আপনাদের প্রতি আমাদের সহানুভূতি জানাতে, আমাদের ভালোবাসা জানাতে আমরা এখানে ছুটে এসেছি। আমরা অবশ্যই আপনাদের প্রতিটা দাবি পূরণ করব। এ সময় উত্তরার বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে 31 জনে। দুপুরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, নিহতদের মধ্যে একজন পাইলট ও একজন শিক্ষিকা এবং অন্যরা সবাই শিক্ষার্থী। এদিকে আহতদের চিকিৎসার জন্য রাতেই সিঙ্গাপুর থেকে ঢাকায় আসছে বিশেষজ্ঞ দল। উত্তরায় মাইলস্টোন স্কুলে স্মরণকালের ভয়াবহ বিমান দুর্ঘটনায় মারাত্মক আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। সবচেয়ে গুরুতর দগ্ধদের চিকিৎসা চলছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। তাদের অনেকের অবস্থায় আশঙ্কাজনক। সর্বতোভাবে চিকিৎসা দিতে ছুটোছুটি করছেন বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক, নার্সরা। বাতিল করা হয়েছে সবার ছুটি। আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে দুপুরে বার্ন ইনস্টিটিউটে যান স্বাস্থ্য উপদেষ্টা। বলেন, আগামী 72 ঘন্টা পর্যন্ত প্রয়োজনীয় ওষুধ ও সব সরঞ্জাম মজুদ রয়েছে। সিঙ্গাপুর থেকে ডাক্তার, নার্স ওনারা আসবেন। ওনারা এসে ওনারা পরীক্ষা করে ওনারা যদি মনে করেন কাউকে পাঠাতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা সেই দায়িত্বটা নেব। আর যদি পাঠাতে না হয় তাহলে আমরা পাঠাবো না। ডিএনএ ম্যাচিং প্রসিডিউরটা লম্বা সময় লাগে, সেই সময়টুকু নেওয়া হবে। কিন্তু আমরা বারবার আপনাদের মাধ্যমে বলছি, দেশের মানুষ যাদের নাকি নিখোঁজ ওখানে ওই স্কুলে ছাত্রছাত্রী ছিলেন তারা, অথবা এমনকি আমরা দেখেছি অভিভাবকরাও, যে কেউ নিখোঁজ যারা আছেন তারা যদি যোগাযোগ করেন আমরা অবশ্যই এই ডিএনএ স্যাম্পলের সঙ্গে সেগুলোকে ম্যাচ করিয়ে শনাক্ত করব। এদিকে জনবহুল এলাকায় যুদ্ধ বিমান প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন তুললেন খোদশ্রম উপদেষ্টা। এই ধরনের ট্রেনিং কিভাবে, কোথায়, কোন চ্যানেলে করতে হবে, এগুলো আমার মনে হয় নতুন করে দেখা প্রয়োজন। ঢাকা শহর তো ঘনবসতি শহর, এটা যে কোনো কিছুতে এফেক্ট হয়ে যাবে। হতাহতদের সংখ্যা নিয়ে সংবাদ সম্মেলন করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এলাকায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের সবশেষ পরিস্থিতি জানাতে বার্ন ইনস্টিটিউট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, আহতদের সর্বশেষ পরিস্থিতি জানাবেন, চিকিৎসকেরা কি বলছেন আর তাদের চিকিৎসায় বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা?
গতকাল উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনার পর থেকেই আসলে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউট এবং সিএমএইচ সহ বেশ কটি হাসপাতালে চলছে শোকের মাতম এবং দেখা যাচ্ছে যে এখানে কিন্তু রোগীর চাপও কিন্তু রয়েছে। বিশেষ করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে সর্বোচ্চ সংখ্যক রোগী এখানে রয়েছে, 44 জন রোগী এখনো রয়েছে, যাদের মধ্যে কিছুক্ষণ আগে আমরা এখানকার পরিচালকের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন এদের মধ্যে 15 জনের অবস্থা আশঙ্কাজনক এবং বাকিদেরকে কিন্তু নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এরই মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের যেটি জানিয়েছেন, বিমান দুর্ঘটনার পর এখন পর্যন্ত তারা 29 জনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পেরেছে এবং এই ঘটনায় কিন্তু শুধুমাত্র বার্ন ইনস্টিটিউটে মারা গিয়েছে 10 জন। সেই সাথে এই 10 যে আমরা এর আগে জানতে পেরেছিলাম বেশ কয়েকজনের মরদেহ কিন্তু শনাক্ত করা যায়নি, সেটি শনাক্তের জন্য দেখেছি আমরা বেশ কয়েকজনের সেক্ষেত্রে বেশ কিছু স্বজনদেরও আমরা আসতে দেখেছি যাদের শনাক্ত করা যায়নি তাদের খোঁজে। এবং এখন এই মুহূর্তে যারা এখন এখানে চিকিৎসাধীন আছে তাদের মধ্যে 8 জনকে আইসিইউতে রাখা হয়েছে এবং 4 জনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে আমরা বার্ন ইউনিট কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। সেই সাথে এখানকার তারা আরেকটা বিষয় জানিয়েছে, যারা এখানে ভর্তি আছেন তাদের মধ্যে বেশিরভাগই শিশু এবং তাদের স্কিনের যে বিশেষায়িত চিকিৎসা সেবা সেটি নিশ্চিত এরই মধ্যে তারা কাজ করছেন এবং সরকারের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে আজ রাতেই সিঙ্গাপুর থেকে হয়তো একটি বিশেষ প্রতিনিধি দল আসবে, তারাও বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন। সেই সাথে এখানকার বার্ন ইউনিটে তাদের যে সক্ষমতা রয়েছে আইসিইউ থেকে শুরু করে ভেন্টিলেশন এবং অন্য নিবিড় পরিচর্যার জন্য যা যা দরকার সবই আছে তারা বলছেন। এবং সেই সাথে যেহেতু বার্ন এবং ইনহেলেশনের পরিমাণ অনেকটাই বেশি, সেই ক্ষেত্রে তারা কিন্তু এই জায়গার মধ্যে যারা দগ্ধ রোগী যারা আছেন তাদেরকে চিকিৎসার জন্য যেসব নির্দেশনা সেগুলো মেনে চলার কথাই বলছেন। সেই সাথে যেহেতু দগ্ধরা এখানে আছেন, দগ্ধদের জন্য সবথেকে বড় একটি ঝুঁকির ব্যাপার হচ্ছে ইনফেকশন। যেহেতু অনেক বহিরাগতদের আনাগোনা ছিল গতকালকে থেকে আজকেও অনেক বহিরাগতরা এখানে এসেছেন এবং হাসপাতালে প্রবেশের চেষ্টা করেছেন, গণমাধ্যম কর্মীদেরও উপস্থিতি ছিল, সেক্ষেত্রে তারা নিরুৎসাহিত করেছেন গণমাধ্যম কর্মীদেরও এবং অন্য যারা বহিরাগত যারা আছেন তাদেরকে যেন হাসপাতালের ভেতরে প্রবেশ না করে এবং বিশেষ করে যেখানে দগ্ধদের রাখা হয়েছে সেই জায়গাগুলোকে যতটা নিরাপদে রাখা যায় সেই প্রচেষ্টা চলছে। এবং এখানে এরই মধ্যে তারা বার্ন ইউনিটের যারা কর্মকর্তা আছেন তাদের ছুটি কিন্তু এরই মধ্যে বাতিল করেছে। আরেকটা বিষয় তারা বারবারই বলছেন, যারা রক্ত সংগ্রহ করছিলেন বিশেষ করে নেগেটিভ গ্রুপের রক্তের সংকুলন ছিল, সেই রক্ত সংকুলনের ক্ষেত্রে শুধুমাত্র বার্ন ইউনিট কর্তৃপক্ষ তাদের যে নিজস্ব ব্লাড ব্যাংক আছে সেই ব্লাড ব্যাংকের মাধ্যমেই রক্ত নেওয়ার ব্যাপারে তারা আহ্বান জানিয়েছেন। সেই সাথে অন্য কেউ যেন অন্য কোনো চক্র যেন এখান থেকে আসলে ভিন্নভাবে কোনো রক্ত সংগ্রহ করতে না পারে সেটিও তারা নজরে এনেছেন এবং আহ্বান জানিয়েছেন যাতে করে বিশৃঙ্খলভাবে হুড়োহুড়ি করে কেউ রক্ত দিতে গিয়ে যেন আসলে অনাকাঙ্ক্ষিত কারো কাছে রক্ত দান করুক এমন ক্ষেত্রেও তারা নিরুৎসাহিত করেছেন। এখন পর্যন্ত যারা এখানে ভর্তি আছেন তাদের সকলকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং যেটি বলছেন বেশিরভাগ মূলত এই ঘটনায় গতকালকের ঘটনার পর থেকে এখন পর্যন্ত রাজধানীর যে কয়টি প্রায় 6 থেকে 7টি হাসপাতালে ভর্তি আছে রোগীরা, এর মধ্যে বার্ন ইউনিটেই সবচেয়ে বেশি আছে এবং ঢাকা মেডিকেলে রয়েছে। আর এই যাদের মরদেহ মূলত এখানে রয়েছে তাদেরকে যথাসময় হস্তান্তর এবং অন্য যে প্রক্রিয়া আছে সেগুলো শেষ করার জন্য এরই মধ্যে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের যে সব প্রক্রিয়া সেগুলো কিন্তু সম্পন্নের কথা তারা জানাচ্ছেন যে সেগুলো হয়তো শিগগিরই সম্পন্ন হবে। সব মিলে এখনকার যে পরিস্থিতি যারা এখানে আছেন তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তারা আমাদেরকে হয়তো কিছু সময় পর নতুন করে আপডেট দিচ্ছেন। এই ছিল জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে আমার কাছে সর্বশেষ। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে জানাচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। অন্তিম শয়নে রাজধানীর দিয়াবাড়িতে বিধ্বস্ত ফাইটার বিমানের পাইলট তৌকির ইসলাম সাগর। বিকেলে শেষবারের মতো রাজশাহী স্টেডিয়ামে জানাজা শেষে তাকে দাফন করা হয় সপুরা কবরস্থানে। এর আগে সকালে সেনানিবাসে সামরিক মর্যাদায় তাকে শেষ বিদায় জানান সহকর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও 3 বাহিনীর প্রধানরা। প্রশিক্ষণের চূড়ান্ত ধাপে একা যুদ্ধবিমান নিয়ে আকাশে উঠছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয় তার F-7 BGI ফাইটার জেটটি। রাজশাহীর ছেলে তৌকিরের বিদায় কোনোভাবেই মানতে পারছে না স্বজনরা। তৌকির সহ যারা এই স্কুলের ছেলেমেয়েরা প্রাণ হারালো তাদের আমি সকলের জন্য দোয়া চাইছি। চলে যাওয়া এই অকাল মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে।
শেষবারের মতো রাজশাহীতে তার মরদেহ আনা হলে শোকাহত মানুষের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শেষ জানাজায় অংশ নেন বিভিন্ন স্তরের মানুষ। আজকে জানাজা হলো, সবাই ওনার আত্মার মাগফিরাত কামনা করে সকলের জন্য এখানে দোয়া করা হয়েছে। যে সমস্ত পরিবারের সন্তানরা গেছে, আল্লাহ তাদের সে সমস্ত পরিবারকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেখ। তার কর্মজীবন আল্লাহ তাআলা কবুল করতেন, সেখান থেকে তিনি এবং তার পরিবার বঞ্চিত হলেন, দেশবাসী বঞ্চিত হল। এর আগে মঙ্গলবার দুপুরে ঢাকার কুর্মিটোলায় পাইলটের নামাজের জানাজা হয়। এ সময় বিমান বাহিনীর প্রধান জানান, খোলা জায়গায় ল্যান্ডিংয়ের নিরন্তর চেষ্টায়ও ব্যর্থ হন তৌকির। আমরা আরো বেশি কেয়ারফুল, বিকজ আমার পাইলটের একটা বিমানে একটা ইঞ্জিন, সো আমরা ইঞ্জিন নিয়ে কখনোই কম্প্রোমাইজ করি না। এটা প্রযুক্তিগতভাবে পুরানো, কিন্তু এই প্লেনের যত ঘন্টা থাকার কথা ওই ইঞ্জিনের তত ঘন্টা, 1 ঘন্টাও বেশি আমরা ফ্লাইং করি না। আপনি উন্নত বিশ্বেও দেখবেন বড় বড় যেটা অত্যাধুনিক জঙ্গি বিমান আছে সেগুলিও দুর্ঘটনায় পতিত হয়। আর সিএমএইচ কর্তৃপক্ষ জানায়, আহত পাইলটকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেও সফল হননি তারা। হ্যান্ড ওভার করলাম, ওরা সাথে সাথে পাইলটকে বিভিন্ন এক্সামিন করে দেখলো ইনিশিয়াল স্টেজে যে দেয়ার ইজ নো সাইন অফ লাইফ। আপনি জানেন যে কোনো ডেড বডি বা আমাদের হসপিটালেও যদি আমরা দেখি অ্যাপারেন্টলি সাইন অফ লাইফ নাই, কিন্তু আমরা ডিক্লেয়ার করতে আমাকে মিনিমাম 30 মিনিটস টাইম নিতে হবে। দাফনের আগে পাইলট তৌকিরের প্রতি জানানো হয় রাষ্ট্রীয় সম্মাননা। মাত্র 6 মাস আগেই বিয়ে করেছিলেন নিহত পাইলট তৌকির ইসলাম সাগর। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনার দায় নিরূপণে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা কেন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচার বিভাগীয় তদন্ত চেয়ে করা রিটের শুনানি শেষে এই রুল দেওয়া হয়। মঙ্গলবার জনস্বার্থে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন রিটটি দায়ের করেন। তাকে সহযোগিতা করেন আইনজীবী এআর রায়হান। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চে এই শুনানি হয়। রিটে জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান উড়ানোতে নিষেধাজ্ঞাও চাওয়া হয়েছে। একই সঙ্গে রিটে আহতদের বিদেশে উন্নত চিকিৎসা, আগুনে পুড়ে নিহত শিক্ষার্থীদের 5 কোটি টাকা এবং আহত শিক্ষার্থীদের 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ এবং বিমান বাহিনীর জন্য নতুন বিমান কেনার নির্দেশনা চাওয়া হয়েছে। উত্তরায় বিধ্বস্ত বিমানটিতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তা জাতির সামনে স্পষ্ট করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুর্ঘটনায় হতাহতদের জন্য মিলাদ ও দোয়া মাহফিল শেষে কথা বলেন তিনি। আর দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের স্মরণে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। এ সময় ঢাকার মতো এমন জনাকীর্ণ শহরে কিভাবে প্রশিক্ষণ বিমান চালানো হয় তা নিয়ে প্রশ্ন তোলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এই প্রশিক্ষণ যারা দিচ্ছে বা তদারকি করছে তারা বিমানটা সচল থাকার মতো যান্ত্রিক ব্যবস্থা ছিল কিনা সেটা পরীক্ষা করা হয়েছে। এই বিষয়গুলি এখানে কোনো ব্যক্তিগত কোনো সমষ্টিগত না, এটা জাতিগত সমষ্টিগত। নয়াপল্টনে মেডিকেল টিমের মাধ্যমে রক্তদান কর্মসূচির আয়োজন করে যুবদল। রক্তদান কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। বিমানের কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা, কতদিন আগের বিমান, সেটাকে কেন অনুমতি দেওয়া হলো, এই প্রশ্নগুলো মানুষের মনে মনে। তো সুতরাং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম করে সেটিকে তার আসল সত্য খুঁজে বের করা। তারেক রহমানের নির্দেশ অনুযায়ী বিভিন্ন হাসপাতালে যুবদল ছাত্রদলের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানায় যুবদল নেতারা। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান গতকালকে ঘটনার অব্যবহিত পরেই বিএনপির দায়িত্বশীল সকল লেভেলে তিনি ফোন করেছেন এবং আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডেঙ্গুতে গত 24 ঘন্টায় 3 জন মারা গেছেন। একই সময়ে 444 রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে 65 জন মারা গেলেন। মোট আক্রান্তের সংখ্যা 18,026।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১,৩৩২ রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ৯৫২ জন ঢাকার বাইরের। ২০২৪ সালে ১,০১,২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মারা যান ৫৭৫ জন। রাজধানী মিরপুরে শেওড়াপাড়ায় একটি ভবনের আগুন আধা ঘন্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে শামীম সরণির একটি আবাসিক ভবনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট তা নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, ভবনটিতে আবাসিক ও বাণিজ্যিক ২ ধরনের স্থাপনা রয়েছে। মার্কেটও রয়েছে ভেতরে। হঠাৎ করে অগ্নিকাণ্ডে আশপাশে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি কর্মীরা। পাল্টা শুল্ক হার কমাতে তৃতীয় দফার আলোচনা করতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ইউএসটিআর-এর কাছে সময় চেয়েছে বাংলাদেশ। সোমবার ইমেইল পাঠিয়ে নতুন করে আলোচনা শুরুর সময় চাওয়া হয়। তবে ইউএসটিআর বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়েছে, এই সময় সংস্থাটির কর্মকর্তারা ব্যস্ত থাকায় তাদের পক্ষে সময় বের করা কঠিন। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তৃতীয় দফা বৈঠকের জন্য ঢাকার অনুরোধ ওয়াশিংটন এখনও সাড়া দেয়নি। আগামী ১০-১১ দিনে ইতিবাচক কিছু পাওয়া কঠিন। তবে এই ধরনের আলোচনা ও দর কষাকষি করতে লবিস্ট নিয়োগের দাবি জানিয়েছেন রপ্তানিকারকেরা। এদিকে আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কাছে এ বিষয়ে চূড়ান্ত অবস্থানপত্র পাঠাতে পারে বাংলাদেশ। মাইলস্টোন স্কুলের শিক্ষক মাহরিন চৌধুরী শিক্ষার্থীদের কাছে ছিলেন মায়ের মতো আপন। নিজের জীবন বাজি রেখে বাঁচিয়েছেন অনেককে, কিন্তু শেষ পর্যন্ত তার নামও উঠেছে মৃতের তালিকায়। তার মৃত্যু কাঁদিয়েছে স্বজন, শিক্ষার্থী ও অভিভাবককে। সোমবার দুপুরে যুদ্ধবিমান আছড়ে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। ভয়াবহ আগুনে ক্লাসরুমে আটকা পড়ে অসংখ্য শিক্ষার্থী। এগিয়ে যান শিক্ষক মাহরিন চৌধুরী। কয়েকজনকে বাঁচাতে পারলেও ঝুঁকিতে পড়ে তার নিজের জীবন। আগুনে ঝলসে গেলে দ্রুত তাকে নেওয়া হয় রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে, কিন্তু শেষ পর্যন্ত বাঁচতেই পারেননি মাহরিন। আমি হয়তো বাঁচব না, তোমার সাথে আমার এই শেষ দেখা, তুমি আমারে ক্ষমা করে দিও। এই ভাই তো সে একজন নারী হিসেবে খুব স্ট্রং মাইন্ডেড ছিল। সে শেষ মুহূর্তে বুঝতে পারছিল যে সে আর ক্যাম্পব্যাক করবে না। বাচ্চাদের প্রতি তার যে একটা মমত্ববোধ ছিল, যেটা আসলে নজির হয়ে থাকবে আমাদের সবার কাছে। সকল শিক্ষক এবং শিক্ষিকাদের তার কাছ থেকে শেখার অনেক কিছু আছে। অভিভাবক ও পরিচিত জনরা বলছেন, তিনি সাহস দেখিয়েছেন বলেই বেঁচে গেছে কয়েকজন শিক্ষার্থী। জীবন দিয়ে স্থান করে নিয়েছেন সবার হৃদয়ে। অনেক সময় অনেক সন্তানের জন্য মা জীবন দেয়, কিন্তু অন্যদের সন্তানের জন্যও যে আরেকজন মা হিসেবে আবির্ভূত হয়ে জীবন দিবেন, আসলে এটা আমাদের ভাষা বা কোনো কিছুর মধ্যে প্রকাশ করার মতো নেই। তবে আমরা বলবো যে আসলে মেহরিন যদি চলেছে আমাদেরকে পৃথিবীতে মা জাতির যে সম্মান, শিক্ষকের যে সম্মান, উনি আসলে জীবন দিয়ে সেটা প্রমাণ করে দিয়ে গেছেন। সোমবার রাতে হাসপাতাল থেকে মরদেহ নেওয়া হয় উত্তরার বাসায়। সেখান থেকে মঙ্গলবার দুপুরে নীলফামারীতে গ্রামের বাড়িতে পৌঁছালে তৈরি হয় হৃদয় বিদারক দৃশ্যের। শিক্ষক মাহরিন চৌধুরী সহ শিক্ষার্থীদের মৃত্যুতে স্তব্ধ গোটা দেশ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।